দর্শক আসছে বাজেটে ঘাটতি ও অর্থায়নের নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাকে সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। জি, আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে দেখছিলাম বাজেট ঘাটতি অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে সেই বিষয়ে নানা দিকগুলো চলে এসেছে। আসন্ন বাজেটের ঘাটতির পরিমাণ যদি একটু বলি, প্রায় 2,35,000 কোটি টাকা। এই বড় পরিমাণের ঘাটতি নতুন সরকারকে বা দেশের অর্থনীতিকে কি চ্যালেঞ্জে ফেলতে পারে? অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু একই সঙ্গে যে নির্বাচনী ইশতেহার, তো সেখানে তো জনগণের কাছে প্রতিশ্রুতি রয়েছে, তো অনেকগুলো কর্মসূচি আছে। ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচি শুরু হয়ে গেছে, যেমন ফ্যামিলি কার্ড, এবং এটি ছাড়া কৃষক কার্ডও কিছু হচ্ছে, এবং খাল খনন কর্মসূচি। এটি ছাড়াও আরও অনেকগুলো একগুচ্ছ প্রস্তাব সামনে আছে। এটি ছাড়াও আসলে বিনিয়োগ বাড়াতে হবে। তো অর্থনীতিতে গতি সঞ্চারের জন্য কিন্তু একটা ঘাটতি বাজেট অত খারাপ কিছু নয়, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে যদি আমরা অর্থায়নের ব্যবস্থা ঠিক মতো করতে পারি, মানে বিশেষ করে যে রাজস্ব সংগ্রহ যদি বাড়াতে পারি, তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে আসলে অর্থায়নটা হবে মূলত ঋণ নির্ভর। 2,35,000 কোটি টাকার মতো ঋণ নেওয়া হবে, এবং সেটির একটা বড় উৎস আসবে কিন্তু দেশের ভিতরের যে ঋণ, মানে ব্যাংক খাত এবং সঞ্চয়পত্র থেকে আসবে। হয়তো কিছু আমাদের অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, তো সেখানে বন্ড বা ট্রেজারি বিলেগুলো সেটার মাধ্যমে আসতে পারে। আর প্রায় 1,16,000 কোটি টাকার মতো বিদেশি ঋণের প্রাকলন করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে হার টার্মে লোন নেওয়া শুরু হয়ে গেছে। তো এখন সামনের দিনগুলোতে আমার মনে হয় কি যে কঠিন শর্তের ঋণ সেটা কিন্তু বাংলাদেশকে অনেকটা সমস্যার মধ্যে ফেলবে। তবে যদি আমরা এরকম একটা বাজেট, মানে যেটাকে আমরা এখন উচ্চভিলাষী বলছি, তো সেটা যদি আমরা বাস্তবায়ন ঠিক মতো করতে পারি, আমার মনে হয় কি যে দেশের অর্থনীতিতে গতি আসবে। এই মুহূর্তে যে প্রবৃদ্ধির অবস্থা খুবই খারাপ, মানে লাস্ট কোয়ার্টারে আমরা দেখলাম 3% মতো মাত্র প্রবৃদ্ধি, যেটা হয়তো 90-এর দশকের গোড়ার দিকে ছিল। এরপরে কিন্তু বাংলাদেশ একটা উচ্চ প্রবৃদ্ধির দেশে চলে গেছে। কিন্তু এখন তো যে অবস্থা, তাতে বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে, দারিদ্র্য কমাতে হবে। সরকার যদি ঘাটতি পূরণে বেশিরভাগ ঋণ ব্যাংক খাত থেকে নেওয়ার চেষ্টা করে, তাহলে বেসরকারি বিনিয়োগে কি প্রভাব পড়তে পারে? না, অবশ্যই এটা একটা ক্রাউডিং আউট এফেক্ট হবে। এই মুহূর্তে যেহেতু একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আছে, মানে এখন কিন্তু এই বেসরকারি খাত এমনিতেই খুবই কম ঋণ পাচ্ছে, 6 থেকে 7% মতো গ্রোথ হচ্ছে। আর পাবলিক সেক্টরে মাঝে মাঝে প্রায় 30% ছাড়িয়ে যাচ্ছে গ্রোথ। তো এটা ডিসপ্যারিটি আছে এর মধ্যে। এই ধরনের যদি ঋণ নেওয়া হয়, মানে সরকার আর বেশি ঋণ করে, তাহলে সেই ক্ষেত্রেও তো প্রাইভেট সেক্টর ক্রেডিট পাবে না। তো সুতরাং তখন বিনিয়োগটা হবে না, এবং সব মিলিয়ে দেশের অর্থনীতিতে আসলে প্রবৃদ্ধি আসবে না। জি, আমরা দেখছিলাম আমাদের প্রতিবেদনে অর্থনীতিবিদ বা সংশ্লিষ্টরা যারা আছেন তারা বলছিলেন যে কেন্দ্রীয় ব্যাংক থেকে যেন বেশি ঋণ না নেওয়া হয়। এই বিষয়টিতে কি বলবেন? কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়াটা কিন্তু এটা স্বাভাবিক রীতি, এটা অনেকেই জানেন না যে এই সারা পৃথিবী জুড়েই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তবে সেটা হলো যে আমরা 10% মতো আর কি এটা করে থাকি, মানে সারা পৃথিবীতে হয়তো 25% পর্যন্ত নেওয়া যায়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটা সমস্যা হচ্ছে যে নিয়ম অনুযায়ী সেটা যে বছরে নেওয়া হবে সেই অর্থ বছরই ফেরত দিতে হবে। তো তখন সরকারের উপর একটা চাপ তৈরি হয়, কিন্তু এটাও একদিক থেকে ভালো যে ওই সাথে সাথে অর্থটা শোধ হয়ে যায়। তো এটার দিক। তবে যদি ব্যাংক খাত থেকে যদি সংগ্রহ করে, তাহলে সেই ক্ষেত্রে তখন কিন্তু টাইম লিমিট থাকে না, তখন আবার বারবার সুদ পরিশোধ করতে হয়। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় কি যে ঋণ এমনিতে কম করাই ভালো। দেশের ভিতরের যে অর্থায়নের উৎসগুলো আছে, তো সেগুলো যদি আমরা এক্সপ্লোর করি, মানে বিশেষ করে যে আমাদের রাজস্ব সংগ্রহ, তো সেই পথটাই সবচেয়ে ভালো, এবং এই জন্য আসলে রাজস্ব ব্যবস্থাকে গতিশীল হওয়া দরকার। যে রাজস্ব আদায়ও ঘাটতি দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে সরকারের পদক্ষেপ কি হওয়া উচিত? অনেক ঘাটতি হয়েছে এর মধ্যে, আমরা দেখতে পেয়েছি যে প্রায় 1 লক্ষ কোটি টাকা, তো সেটারও কিন্তু হিসাব আবার আপডেট হবে। কিন্তু যে অবস্থা, তাতে মনে হচ্ছে যে এই রাজস্ব আদায়ে যদি গতি না নিয়ে আসা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঋণের পরিমাণ বাড়বে, আর বড় বাজেট থেকে তো সরে আসা যাবে না, তার কারণ অনেক কাজ আছে এবং অর্থনীতিতে গতি আনা দরকার। তো এই অবস্থায় এই যতটুকু হয়েছিল, মানে যেটা আইনের মাধ্যমে আসলে 2 ভাগে ভাগ হয়েছিল আমাদের NPR, তো রাজস্ব নীতি, রাজস্ব প্রশাসন, তো এখন সেই জায়গাতে আমাদের আরও কাজ করতে হবে, পুরো ব্যবস্থাকে ট্রান্সপারেন্ট করতে হবে, এবং অটোমেশনটা, মানে ফুল অটোমেশনটা খুব দরকার। এবং সব মিলিয়ে আসলে NPR এর নিজস্ব টার্গেট দরকার, যে তাদের পরিকল্পনা দরকার করে, তারপরে তারা যেন এই যে কী কাজ করছে, এবং প্রতি মাসে মাসে তাদের আপডেট নিতে হবে, নিয়ে আমাদের এই রাজস্ব আহরণটা যদি আমরা বাড়াতে পারি, গ্রামে গঞ্জের থেকে যদি আমরা, এখন অনেক তো ব্যবসা বাণিজ্য আছে, তো সেখান থেকে যদি আমরা কর সংগ্রহ করতে পারি, তাহলে এটা আসলে কোনো বড় সমস্যা নয়। কিন্তু এই পুরো রাজস্ব ব্যবস্থাপনা যদি ভালো না হয়, সে গতিশীল না হয়, জবাবদিহিমূলক না হয়, তাহলে সেক্ষেত্রে তো আমরা আমাদের এই রাজস্বের টার্গেট সেটা ফুলফিল করতে পারবো না। জি, সেক্ষেত্রে মূল্যস্ফীতির কথাটা বারবার উঠে আসছে, যে বড় আকারের বাজেট বা বড় আকারের বাজেট ঘাটতির ক্ষেত্রে মূল্যস্ফীতিতে এর প্রভাবটা কেমন পড়বে? সাধারণ জনগণের ঘাড়ে গিয়ে কতটা প্রভাব পড়বে? মূল্যস্ফীতি ইতিমধ্যে 1 দফা বেড়ে গেছে, আমরা দেখলাম যে 9%-এর উপর চলে গেছে। তো এবং মানে ADB, বিশ্ব ব্যাংক, IMF সবাই বলছে যে মূল্যস্ফীতি আরও বাড়বে সামনের দিনগুলোতে। তো এখন এটা যদি হয়, এবং একই সঙ্গে একটা ঝুঁকি আছে, সেটা হলো যে এই পুরো বাজেট আপনি দেখবেন যে ওইখানে কিন্তু বেশ কিছু অর্থ রাখা হয়েছে, সেটা কিন্তু এই যে বেতন কাঠামো যেটা, এটা বাস্তবায়নের জন্য। তো
তো তাহলে সেই ক্ষেত্রে পুরো অর্থটাই কিন্তু অর্থনীতিতে প্রবেশ করবে, ওইটা কিন্তু মূল্যস্ফীতি আরেক দফা হয়তো বাড়িয়ে দিতে পারে। তবে এটাও সত্য যে এই সরকারি যে কর্মকর্তা কর্মচারী, তো তাদের এই বেতন তো সেই 2015 সালের পরে আর বাড়েনি, তো সুতরাং অনেকের প্রত্যাশা আছে, কিন্তু এই চাপটা যেন আস্তে আস্তে হয়। মানে এটা না হলে দেখা যাবে যে দরিদ্র মানুষেরা এবং সীমিত আয়ের মানুষেরা সবচেয়ে কষ্টের মধ্যে পড়ছেন, এখনই তাদের অনেক কষ্ট, অনেকে খাবার খেতে পারছেন না। তো এই অবস্থায় তাদের হাতে কাজ নেই, দারিদ্র্য বেড়ে গেছে, তো এটা তো সহনীয় নয়। সুতরাং মানে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মূল্যস্ফীতি কম রাখাটা গুরুত্বপূর্ণ, এবং এটার জন্য যে কোনোভাবে ডিস্টারবেন্স তৈরি করা যাবে না। আর যদি কোনো কারণে মূল্যস্ফীতি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সেটাকে অফসেট করতে হবে। মানে যারা সবচেয়ে বেশি আসলে দুর্ভোগের শিকার তাদেরকে খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা এগুলোকে দিতে হবে, দিলে তখন হয়তো এই দুর্ভোগটা একটু প্রশমন করা যাবে। কিন্তু না হলে তখন দেখা যাবে যে পুরো অর্থনীতিটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে অভ্যন্তরীণ খাত থেকে ঋণের বিষয়, বৈদেশিক খাত থেকেও সরকার বাজেট ঘাটতি পূরণের জন্য ঋণ দিয়ে থাকে। বৈদেশিক নির্ভরতা যদি বেশি বেড়ে যায় তখন অর্থনীতিতে আসলে প্রভাবটা কেমন? ইতিমধ্যে সরকারি ঋণের পরিমাণ কিন্তু মানে ক্রমপুঞ্জীভূত যে ঋণ সেটা কিন্তু 23 লক্ষ কোটি টাকার মতো, প্রায় মানে $115 বিলিয়ন মতো কিন্তু মোট ঋণ আছে, বিদেশি ঋণ। তো এখানে প্রাইভেট সেক্টরের কিছু আছে, কিন্তু বেশিরভাগই তো সরকারের। তো এখন সরকার যেটি করবে, আমার ধারণা যে একটা সুপার করিডোর হচ্ছে তেতুলিয়া পর্যন্ত, তো ওইটা বাস্তবায়নের জন্য প্রায় $80 বিলিয়ন মতো লাগবে, এবং সেটা কিন্তু এই যে এখন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এই অনেকগুলো বৈদেশিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল, তো তারা সবাই তো ঋণ দিতে চায় বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশের তো ঋণ পরিশোধ করার সক্ষমতা থাকতে হবে। তো এখন যে অবস্থা, তাতে মনে হচ্ছে যে অর্থনীতিতে যদি ভালো গতি আনতে হয় তাহলে সেক্ষেত্রে ঋণ নিতে হবে, কিন্তু হার্ড টার্মে ঋণ নেওয়া যাবে না, মানে খুবই মানে কম সুদে, সহজ শর্তে, লম্বা সময় ধরে শোধ করতে হবে, ওইটার দিকে আসলে আমাদের যাওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, বাজেট নিয়ে, বাজেটের ঘাটতি, অর্থায়নের নানা দিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির।